মনোরম পাখির আওয়াজের সঙ্গে কমলা রঙের মোরাম রাস্তা দিয়ে গ্রামের লোকেদের আনাগোনা। সামনে পদ্মপুকুর, শান বাঁধানো ঘাট, আর পিছনেই ছবির মতো সুন্দর একটা গ্রাম, নাম পঞ্চাননগড়। এমন পরিবেশ কার না ভালো লাগে, কিন্তু এত সব সুন্দরের মধ্যেও এখানকার মানুষের কত কষ্ট, কত বিপদ, সেগুলোকেও এখানকার মানুষগুলো হাসি মুখে মেনে নিয়ে বেশ সুখেই আছে। পঞ্চাননগড় গ্রামের এটা হারুদের বাড়ি। হারু আর তার স্ত্রী তাপসী মাঠে যাচ্ছে। তাদের নিজেদের বিঘে পাঁচেক জমি আছে। চাষের জন্য নিজেরাই বেশি কাজ করে, ধান রোয়া বা কাটা, কয়েকটা কাজেই কিষেন করে। হারুর বাবা স্বদেশবাবু পঞ্চাননগড় গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। 2 বছর আগে উনি মারা গেছেন। হারু গ্র্যাজুয়েশন করেও কোনো চাকরি পায়নি, তাই নিজেদের গ্রামে চাষবাস ছাড়াও রাত্রিবেলা টিউশনি করে। তাপসীও মাধ্যমিক পাশ, তবে চাষের জমিতে কাজ ছাড়া ও বাড়ির কাজই করে। ইনি হারুর মা বিমলা দেবী, আর ওদের একমাত্র সন্তান মৌমিতা। মৌমিতা গাজীপুরের নবমুকুল বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। খুব প্রতিভাবান মেয়ে, 5ম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীতে উঠতে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া খুব সুন্দর ছবি আঁকে, বহু জায়গায় বসে আঁকো প্রতিযোগিতায় প্রাইজও পেয়েছে। আঁকা বা পড়াশোনার জন্য কখনো ওকে বলতে হতো না, ও নিজে নিজেই বসে পড়তো। তাই মৌমিতার পড়াশোনা বা আঁকার ব্যাপারে মা, বাবা, ঠাকুমা সবাই খুবই উৎসাহ দিত। এমনকি গ্রামের লোকেরাও ধন্য ধন্য করত। আষাঢ় মাসের একদিন জোর বৃষ্টি শুরু হলো। এই সময়টা বর্ষাকাল, তাই বৃষ্টি হবে এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বিশেষ করে কৃষক যারা জমিতে চাষবাস করে তাদের জন্য ভালোই, কারণ এই সময়টাই জমিতে ধান রোয়ার কাজ হয়। এই সময়টায় জলের একটু বেশি প্রয়োজন হয়। কিন্তু এই বৃষ্টিটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না, নিম্নচাপের বৃষ্টি। লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। এত বৃষ্টি মানে তো খুব মুশকিল, রাস্তাঘাট পুকুর সব ডুবে যাবে। আর যারা চাষবাস করে তাদের জন্য কম চিন্তার নয়। কয়েকদিন ধরে ধান জলে ডুবে থাকলে তো সব নষ্ট হয়ে যাবে, তাই চিন্তার ভাঁজ হারুদের মতো চাষিদের কপালে। হারুও তাই মুখ গোমরা করে দুয়ারে চুপচাপ বসেছিল। 3 দিন টানা বৃষ্টি হওয়ার পর একদিন দুপুরবেলা বৃষ্টিটা বন্ধ হয়েছিল। হারু খুব চিন্তায় আছে যে জমির কি হাল হলো তা দেখার জন্য। জমিতে অনেক জল জমে গেলে আল কেটে জল বের করে দিয়ে আসার ব্যবস্থা করতে হবে, তাই সুযোগটা হাতছাড়া করতে চাইল না। বেরিয়ে পড়ল জমির উদ্দেশ্যে। হারু একাই যেতে চেয়েছিল, কিন্তু তাপসী এই দুর্যোগের জন্য ওকে একা যেতে দেয়নি, সঙ্গে বেরিয়ে পড়েছিল। কিন্তু হারু আর তাপসী মাঠে গিয়ে কাজ শুরু করতেই ফের বৃষ্টি শুরু হয়ে গেল। কাজ সম্পূর্ণ না করে বাড়ি ফিরতেও পারছিল না। হারুদের জমিগুলো আশেপাশের জমির থেকে তুলনায় উঁচুতে ছিল, তাই জমির আলগুলো কেটে দিলে জমি থেকে জল বেরিয়ে যাবে, এর জন্য ফসলগুলো বেঁচে যাবে। তাই হারু ভিজে ভিজেই আলগুলো একটু একটু করে কাটছিল, আর পাশেই তাপসী ছাতা কাটিয়ে দাঁড়িয়েছিল। সারা মাঠ জল থই থই করছিল, বেশিরভাগ জমিই জলে ডুবে গেছে। হারুদের একটু দূরেই আরও 2টো লোক জমিতে আল কেটে জল বের করার কাজ করছিল। কিন্তু এই বৃষ্টি যদি আরও অনেক হয় তাহলে কিন্তু জল বের করেও কোনো লাভ হবে না। দিগন্ত বিস্তৃত পুরো মাঠটাই তখন জলে ডুবে যাবে। তবুও আশাই ছিল, বৃষ্টি যদি থেমে যায়। এই আশা নিরাশার মধ্যেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। ছোট্ট একটা শব্দে আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গেল। সম্বিত ফিরে পেতেই লোক দুটো দেখল হারু আর তাপসী জলকাদার মধ্যে পড়ে রয়েছে। তাদের কাছ থেকে ধোঁয়া উঠছিল। বুঝতে আর বাকি রইল না যে তাদের দুজনের উপরে বজ্রপাত হয়েছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। এখনো হারু আর তাপসী বাড়ি ফেরেনি, তাই ছোট্ট মেয়ে মৌমিতা আর বৃদ্ধা মা বিমলা দেবী খুব চিন্তায় পড়ে গেছে। তাপসী দুজনকেই বলে গেছে এই বৃষ্টিতে বাড়ির বাইরে না বেরোতে, তাই দুজনেই নিরুপায় হয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, বৃষ্টিও থেমে গেছে। হারু আর তাপসীও বাড়ি ফিরে এসেছে, কিন্তু জীবিত নয়, মৃত। একটু দূরেই মাঠে কাজ করা লোক দুটি গ্রামের লোককে ডেকে সঙ্গে সঙ্গেই দুজনকে হসপিটালে নিয়ে গিয়েছিল। কিন্তু ডাক্তারবাবু বলেন বজ্রপাতের সঙ্গে সঙ্গেই দুজনেই মারা গেছে। গ্রামের লোকেরাই মৃতদেহ দুটি বাড়িতে এনেছে। সৎকারের ব্যবস্থাও তাদেরকেই করতে হবে।
এখন সবাইয়ের চিন্তা হলো বৃদ্ধা মা আর ছোট্ট মেয়েটার কি হবে। তারপর 1 সপ্তাহ কেটে গেছে। বিমলা দেবী ছোট্ট মেয়ে মৌমিতাকে সামলাবে কি, নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। ছেলে বৌমা হঠাৎ করে মারা যাওয়াটা একজন বৃদ্ধা মাকে যে কতটা কষ্ট দেয় তা বিমলা দেবীকে দেখে বোঝা যাচ্ছিল। আর মৌমিতা তো কোনো কিছু বুঝে উঠতেই পারছিল না। হঠাৎ করে কি সব যেন ঘটে গেল। কোনো কথাই বলছিল না, চুপচাপ দুয়ারে বসে থাকতো। পাড়া প্রতিবেশীরা যে যখন পারত এসে সান্ত্বনা দিত, বিভিন্ন পরামর্শ দিত, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিত। তারপর 1 মাস পর বিমলা দেবী মৌমিতাকে স্কুলে পাঠাতে শুরু করলেন। সাবধানে যাবি, রাস্তার এক ধার দিয়ে যাবি, 2 দিকে তাকিয়ে গাড়ি আসছে কিনা দেখে রাস্তা পার হবি। স্কুলে ছুটি হলেই সোজা বাড়ি চলে আসবি। মৌমিতা বাড়িতে একদম কথা বলছিল না, সব সময় গুমড়ে গুমড়ে থাকছিল। অভিজ্ঞ বিমলা দেবীর মনে হয়েছে স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে থাকলে হয়তো মনটা ঠিক হয়ে যাবে। তাই কোনো রকমে ভাতে ভাত করে খাইয়ে মৌমিতাকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। তারপর 10টা বছর কেটে গেছে। এই 10 বছরে পঞ্চাননগড় গ্রাম দেখেছে একজন অশীতিপর বৃদ্ধার লড়াই। নিজেদের জমিগুলোকে গ্রামের একজনকে ঠিকেতে চাষ করতে দিয়ে সেই আয় থেকেই সংসারটা চালিয়ে নিয়ে গেছেন। মেয়েটাকে বড় করেছেন। আর গ্রামের লোক সাক্ষী থেকেছে একটা একরত্তি মেয়ে সমস্ত দুঃখ কষ্ট অভাবকে সঙ্গে নিয়ে কিভাবে বড় হয়েছে। আসছি ঠাকুমা, সাবধানে থাকবে, তুমি সময় মতো খেয়ে নেবে কিন্তু। আর দুপুরে খাওয়ার পরে একটা ওষুধ আছে, মনে করে খেয়ে নিও। 10 বছর পরেও একই দৃশ্য। বিমলা দেবী দুয়ার থেকে নেমে দাঁড়িয়ে আছেন, কিন্তু মৌমিতা বড় হয়েছে, তাই আর ঠাকুমা নয়, বরং নাতনি ঠাকুমার খেয়াল রাখছে। মৌমিতা এখন সিংহবাড়ি মোড়ে যাবে, ওখান থেকে বাস চেপে হেকিমপুর যাবে। ওখানে একটা কোচিংয়ে ক্লাস করবে। এই বছরই খুব ভালো মার্কস পেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখন চাকরির প্রস্তুতি নিচ্ছে। প্রত্যন্ত গ্রামের মানুষ এমনিতেই খুবই মিশুকে এবং পরোপকারী হয়, কিন্তু কিছু কিছু ব্যাপারে মানসিকতা অবাক করার মতো। তার মধ্যে একটা হলো, কোনো মেয়ে যদি 20 বছর বয়স হয়ে গেছে তাও বিয়ে দেওয়া হচ্ছে না। অনেক প্রতিবেশীর কাছেই এটা মাথা ব্যথার মতো। এমনই একজন হলেন পাড়ার বিশুর মা। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, বিমলা দেবীকে দেখে বাড়ির ভিতরে ঢুকলো। কি করছো গো দিদি, বসে আছো? মৌ বেরিয়ে গেল বুঝি? একা থাকো তো বড় চিন্তা হয়। এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। তা ভালোই করেছো, সকালেই মৌ পড়তে গেছে, এখন তো আর কাজকর্ম কিছুই নেই, তাই একটু বসে আছি। তা হ্যাঁ গো দিদি, মৌ আর কত পড়বে? শুনলাম তো কয়েকদিন আগে ও আর একটা পাশ করলো, এবার একটা বিয়ের ব্যবস্থা করো। লেখাপড়া জানা মেয়ে, দেখতে শুনতেও ভালো, পাত্তর পেতে অসুবিধে হবে না। কথাই বলে মেয়েরা 20তে বুড়ি। এই বয়সে তো আমরা 2 ছেলের মা হয়ে গেছি, আর দেরি করলে কিন্তু বিয়ে দিতে পারবে না দিদি। তুমি যদি বলো তবে কর্তার কাছে আমি কথাটা পারবো খন, বুঝেছ? না গো বিশুর মা, এই ব্যাপারে তোমাকে এখন কথা পারতে হবে না। আমাদের মৌ এখন বিয়ে করবে না বলেছে, আগে একটা চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করবে বলেছে। ও, বিয়ে করবে না এখন, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে? মেয়ে হয়ে আবার চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে? বাপের জন্মে শুনিনি। যুগে যুগে আর কত কি দেখতে হবে জানি না বাপু। ঠিক আছে গো দিদি, চললাম, ঘরে আবার এক গাদা কাজ পড়ে আছে। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো নাকি? আমি হরেন। কয়েকদিন পর পাশের গ্রামের হরেন ঘটক তার চেলাকে নিয়ে এসে হাজির। ধুরন্ধর লোক, বিভিন্ন গ্রামের মেয়েদের সরলতার সুযোগ নিয়ে প্রচুর মেয়েকে বাইরে পাচার করেছে। প্রচুর টাকা সোনার লোভ দেখিয়ে গ্রামের সুন্দরী মেয়েদের সঙ্গে সম্বন্ধ ঠিক করে। ছেলে বাইরে খুব বড় চাকরি করে বলে বিয়ের পর সেই যে বাইরে যায়, আর কোনো মেয়ে ফিরে আসে না, কোনো খবরও থাকে না। সুদর্শন দেখতে কিছু ছেলেও ঠিক করা আছে বর হিসেবে দেখানোর জন্য।
বিমলা দেবী ঘর থেকে বেরিয়ে আসতেই হরেন ঘটক বলল, প্রণাম বৌদি, কেমন আছো বলো? কতদিন পর তোমাদের বাড়িতে এলাম বলো তো। স্বদেশদা থাকতে কত এসেছি, কত গল্প করেছি, সবই শুনেছি গো। কি আর করবে বলো, তোমারও বয়স হয়েছে, আবার এদিকে মেয়েটাও ডাকর হয়েছে। তোমার কি কম চিন্তা কর, সবই বুঝি। বেশি পাঁয়তারা না করে আসল কথাটা কি বলতে চাও সেটাই তাড়াতাড়ি বলে ফেলো তো বাপু। দেখো, মাথার ওপর একটা বড় মেয়ে থাকাটা যে কত বড় দায় সেটা আমি ভালো করেই জানি। সামান্য একটু পারিশ্রমিক নিয়ে এ যাবৎ আমি যে কত মেয়েকে সুপাত্রস্থ করে এসেছি তার কোনো হিসেব নেই। আবার তোমার মতো অসহায় কাউকে দেখলে মনটা কেমন হয়ে যায়, থাকতে পারি না। আমার দয়ার শরীর তো। তা আমি একটা দারুণ অবস্থাপন্ন সুদর্শন পাত্রের সন্ধান এনেছি, একেবারে হীরের টুকরো। তোমার নাতনির সঙ্গে যা মানাবে না, একেবারে। থাক, আর বলতে হবে নেই। আমার নাতনি এখন বিয়েই করবে না, তাই এই সমস্ত কথাবার্তা আলোচনা করে কোনো লাভ নেই। ঠিক আছে বৌদি, নমস্কার। আপনার কখনো যদি মনে হয় নাতনির বিয়ে দেবেন, আমাকে খবর দেবেন, আমি ঠিক চলে আসবো। হ্যাঁ। কারো যদি কোনো বিষয়ে প্রতিভা থাকে আর সে যদি সেই বিষয়ে ক্রমাগত পরিশ্রম করে যায়, তাহলে তার সাফল্য অনিবার্য। শত প্রতিকূলতা সত্ত্বেও সে থেমে থাকে না। মৌমিতার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। 2 বছরের মধ্যে সে একটা ভালো সরকারি চাকরি পেয়ে গেল। আজ মৌমিতা প্রথম দিন অফিস যাচ্ছে। গ্রামের অনেকেই ছুটে এসেছে। সবাইয়ের মধ্যে একটা আলাদা উন্মাদনা। গ্রামের মেয়ে মৌ সরকারি সাবধানে চাকরি যাবি রে করতে বেটি। যাচ্ছে, এটা তাদের কাছে একটা বড় সাবধানে যাস ঘটনা। মা। বউ শাড়ি পরেছিস, সাবধানে বাসে উঠিস কিন্তু। এই মুহূর্তটা বিমলা দেবী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন। মন দিয়ে কাজ করবি। দুগ্গা দুগ্গা। এই গ্রামের লোকেরাই এতদিন মৌমিতার পড়াশোনা চালিয়ে যাওয়াটাই ভালো চোখে দেখেনি। মেয়েরা পড়াশোনা করে চাকরি করবে, এটা সবার কাছে অস্বাভাবিক ঘটনা। মেয়ে মানে তো স্কুলের পড়া শেষ করতে না করতেই বিয়ে দিয়ে দাও। প্রত্যন্ত গ্রামে প্রচলিত ধ্যান ধারণার বাইরে বেরোনোটা একটা লড়াই। প্রচুর প্রতিকূলতার মধ্যে এগোতে হয়। সেই লড়াইয়ে বিমলা দেবী আর মৌমিতা জিতে গেছে। ঠিক 1 বছর পরের ঘটনা। পাশের গ্রাম মনোহরপুরের নামকরা পরলোকগত উকিল সতীশবাবুর স্ত্রী, বৌমা আর নাতি ঋদ্ধি এসেছে বিমলা দেবীর বাড়িতে মৌমিতার সঙ্গে ঋদ্ধির বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে। মৌমিতা যে কোচিংয়ে পড়তো সেখানেই ঋদ্ধি কয়েক বছর আগে পড়তো। কোচিংয়ের স্যার এই সম্বন্ধটা করে দিয়েছেন। এখন ঋদ্ধি একটা কলেজের প্রফেসর হয়ে গেছে। ঋদ্ধি, তার মা এবং ঠাকুমা পরপর বসেছে। তাদের সামনে বসেছে মৌমিতা। পাশে বিমলা দেবী দাঁড়িয়ে আছেন। ঋদ্ধির ঠাকুমা বলল, দেখো, আমাদের ভট্টাচার্য বাড়িতে একটা ঐতিহ্য আছে, বাড়ির বউ কখনো বাড়ির বাইরে বেরোবে না। ঋদ্ধির স্যার নিতান্তই তোমার ব্যাপারে বলেছিলেন, তাই আমরা এসেছি। তবে তোমাকে চাকরি ছাড়তে বলছি না, কিন্তু মনে রাখবে, আমাদের বাড়িতে বউ হতে গেলে তোমাকে অফিস ছাড়া আর কোথাও হুটহাট বেরোলে চলবে না। এমনকি এখানেও 9 মাসে 6 মাসে একবারই আসতে পারবে। তোমার ঠাকুমার যদি টাকা পয়সার সাহায্য লাগে, সে না হয় ভেবে দেখা যাবে। কি ঠিক তো? না, একদমই ঠিক নয়। আমি যখন ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিলাম, তখন থেকে আমার এই ঠাকুমাই পরম স্নেহে আমাকে বড় করেছেন। আর এর জন্য ঠাকুমাকে কত কষ্ট করতে হয়েছে। সেই ঠাকুমাকে আমি কারো সাহায্য প্রার্থী কখনোই হতে দেব না। আমার বিয়ে হয়ে গেলেও দরকার পড়লে প্রতিদিন ঠাকুমার কাছে আসব। দরকার পড়লে ঠাকুমাকে আমার কাছেই রেখে দেব। এমন কোনো শর্ত আমি কোনোদিনও মেনে নেব না যেখানে ঠাকুমাকে দেখাশোনা করতে পারবো না। বাবারে, বিয়ের আগেই এত কথা! এত ঠাকুমা ঠাকুমা করলে তুমি সংসার করবে কি করে? না না, তুমি আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নও মনে হচ্ছে। ঠিক আছে, কেউ কিছু মনে করবেন না। এবার আমি উঠছি। না, উঠবে না, বসো। তুমি আমার ছেলের যোগ্য বউ হবে। আমার এই শাশুড়ি আমাকে সারাটা জীবন ভীষণ জ্বালিয়েছে। বিয়ের পর থেকে খাঁচায় বন্দি পাখির মতো হয়ে গেছে আমার জীবনটা। নাচ গান কত কিছুর শখ ছিল আমার, কিচ্ছু করতে দেয়নি। আমি চাই না আমার ছেলের বউও আমার মতো বন্দি জীবন কাটাক। চুপ করো, বাইরে বেরিয়ে ফালতু কথা বলো না। বাড়ির সম্মান রাখো। বিয়েটা ঋদ্ধি করবে, ওকেই বলতে দাও।
কি রে ঋদ্ধি? উনি যদি রাজি থাকেন তাহলে আমি এই বিয়েতে রাজি আছি, আর ওনার ঠাকুমাকে দেখাশোনা করার জন্য আমিও সঙ্গে আছি। ঋদ্ধির কথা শুনে তার ঠাকুমা অবাক হয়ে গেল। ভাবতে পারেনি ভট্টাচার্য বাড়ির বউ ছেলে সব এমন হয়ে যাবে। আসলে ঐতিহ্যের নামে অত্যাচারিত মানুষ যুগ যুগ ধরে সহ্য করে যায় না, একদিন না একদিন জ্বলে উঠবেই। সাব্বাস মৌমিতা, তুমি একটা উজ্জ্বল আলো। তোমার আলোর ছটায় আরো অনেক অন্ধকারে আলো পড়বে, অনেকে পথ দেখতে পাবে। অন্ধকারে বসে অজুহাত দেবে না, আমি পারবো না, আমি পারছি না বলে। তোমার মতো হবে সৎ পরিশ্রমী, তোমাকে দেখে শিখবে কিভাবে শিরদাঁড়া সোজা রাখতে হয়। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই সুন্দর সুন্দর গল্প নিত্য নতুন উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে আমাদের চ্যানেলে নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।